আসতে পারি স্যার? চাকরির পরীক্ষার প্রস্তুতি চলছে। সারা ক্লাসে শতাধিক স্টুডেন্ট, চোখ ভরা স্বপ্ন নিয়ে এখানে আসা। সবার মধ্যে আকাঙ্ক্ষা, কারো জেদ। সরকারি চাকরির লড়াইয়ে কে কার থেকে এগিয়ে যাবে, ঠিক একই স্বপ্ন নিয়ে এসেছে চারু। টিউশনির টাকা জমিয়ে একই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বহু কষ্টে। টিউশনির টাকা জমিয়ে এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বহু কষ্টে। এখান থেকে প্রতি বছর অন্তত 30 থেকে 40 জন সরকারি বিভিন্ন পদে চাকরি পায়। উন্নত মান তাদের। পঙ্গু বাবা ও পরিবারের হাল ধরতে এখানে এসে দাঁড়িয়ে সে, মাথার কাপড়টা ঠিক করে জড়সড় হয়ে দাঁড়িয়ে। আজই তার প্রথম ক্লাস। টাকা ঠিক সময় মতো জোগাড় করতে না পারায় 5 দিন পিছিয়ে পড়েছে। ক্লাসে উপস্থিত মেন্টর বললেন, আপনি এই ক্লাসে? জি। আসুন, নেক্সট টাইম সময় মতো আসবেন। জি স্যার। পেছন পেছন মাদমুদ স্যার এসে হাজির। তিনি চারুর এলাকাতেই থাকেন, ভালো মেয়ে বলে চেনেন চারুকে। এসে ক্লাসের উদ্দেশ্যে বললেন, অ্যাটেনশন ক্লাস। ও চারু আপনাদের সাথে আজকে থেকে ক্লাস করছে, যেহেতু সে কিছুটা পিছিয়ে গেছে, আশা করি আপনারা তাকে হেল্প করবেন। অ্যান্ড আফনান স্যার, প্লিজ কোঅপারেট। আফনান স্যার উত্তরে হেসে বললেন, শিওর। জমকালো স্মার্ট পোশাকে আবৃত বেশিরভাগ শিক্ষার্থী, কেউ কেউ সাধারণ পোশাকে। তাদের চেয়ে বেশি পরিমাণ সাধারণ চারুর পরিধেয় বস্ত্র। ব্যাগটাও বেশ পূর্ণ হয়ে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমটায় নিজেকে বেমানান লাগছে। চোখ নামিয়ে একা পেছনের বেঞ্চিতে বসে পড়ল। তাদের সাথে উঠবোস করার যোগ্য হতে আসেনি সে এখানে, বাবা মার যোগ্য হতে এসেছে। তাদের সকল শখ পূরণে প্রথম ধাপ পূরণ করতে এসেছে। প্রথম ক্লাস শেষ হতে একটা নীল শার্ট পরিহিত ছেলে এগিয়ে এলো। মুখে হাসি টেনে চারুর সামনে বেঞ্চিতে এসে বসল। বলল, হ্যালো, আমি রাজ। আসসালামু আলাইকুম। হ্যালো পরিবর্তে হাই আশা করেছিল। সালাম দিয়ে লজ্জায় ফেলে দিল। তারপরেও মুচকে সে সালামের উত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম। এই নাও, এগুলো বিগত দিনের নোটস। কপি করে আমাকে আগামীকাল দিয়ে দিও। ধন্যবাদ আপনাকে। দেখো মেয়ের অবস্থা, আমি তোমাকে তুমি বলে ডাকছি আর তুমি আপনি বলছো। শোনো, আমরা সমবয়সী, তুমি বলে ডাকো, দরকার হলে তুইও ডাকতে পারো। চারু হাসল, তবে কোনো উত্তর দিল না। নোটসগুলো খুলেই দেখছে। রাজ বলল, আমাকে আবার ফ্ল্যাট ব্রাশ ভাববে না কিন্তু। আমি একটু বজ্ঞা বেশি করি। তোমাকে দেখলাম ভীতু মুখে একা বসে আছো, তাই আসলাম। নিচু স্বরে উত্তর আসলো, আমি এমন কিছুই ভাবিনি। আচ্ছা, নোটসগুলো কপি করে নিবে কিন্তু, না হয় অনেকটা পিছিয়ে যাবে। কাঠফাটা রোদে পুড়ে যাচ্ছে চারু। এখান থেকে বাড়ি অনেক দূরে, রিক্সা করে যাওয়ার টাকা নেই। মাসের শুরু, সব টাকা ইনস্টিটিউটে দিয়ে দিয়েছে। হাত একদম খালি। যে টাকা ছিল সেটা দিয়ে বাসই চলে যেত, কিন্তু সেটা আর হচ্ছে না। নোটস কপি করতে টাকা দরকার। হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় চারু। উত্তপ্ত গরম, তার মধ্যে হেঁটে পা দুটো ফুলে যাচ্ছে। গাড়ির কাছ নামে একজোড়া চোখ চারুতে আবদ্ধ হলেও কালো চশমার আড়ালে লুকিয়ে রেখেছে। চারু ফটোকপির দোকানে বেঞ্চিতে বসে। ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ওড়নার সাহায্যে বারবার ঘাম মুছে নিল। আগন্তুক ড্রাইভারকে রাশভারী কণ্ঠে বলল, এসি বন্ধ করো। স্যার, আপনার তো গরম লাগবে। গরম লাগাতে চাই বলেই সেটা বন্ধ করতে বলেছি। স্যার। শাট আপ। ব্লেজার পরে গাড়িতে বসে। সাদা শার্টটা চুপচুপে, কপাল বেয়ে ঘাম ঝরছে অনবরত। অথচ এসি অন করলো না। চেয়ে রইল এক দৃষ্টিতে চারুর দিকে। নাজেহাল অবস্থা তার। কাজ শেষে বাড়িতে ঢুকলো। এখন নিশ্চয়ই গরম থেকে রেহাই পাবে। ফ্যানের নিচে আরাম করে বসে চক্ষু সীমানার বাহিরে চলে গেলে সে বলে, আমজাদ, এসিটা এবার অন করো। ছোটে মিথ্যে হাসি টেনে প্রফুল্ল হয়ে ক্ষয় ঢুকেছে চারু। এত পথ হেঁটে কোনোভাবেই টের পেতে দেওয়া যাবে না বাবা মাকে। সামর্থ্য না থাকা সত্ত্বেও ভালোবাসায় কোনো কমতি নেই। একরুম বিশিষ্ট ঘরটার সামনে দাঁড়িয়ে একটু জিরিয়ে নেয়, ঘামগুলো শুকিয়ে নেয়। ঘরে আসতে না আসতেই দেখলেও মা রান্না করছেন, গরম তেলে বেগুন ভাজছেন। আজ তাহলে দুপুরে খাবারটা জমে যাবে। চারুকে দেখতে পেয়ে এগিয়ে এলেন শায়লা। বললেন, এসেছিস? ফ্যানের নিচে বস, পাশের বাড়ির ফ্রিজে পানি রেখেছি 1 বোতল, নিয়ে আসি দাঁড়া। তীব্র গরমে মেয়ে বাড়ি ফিরে একটু ঠান্ডা পানি খেয়ে প্রশান্ত হবে, এই ভেবে প্রতিবেশী ফ্রিজে পানি রেখে এসেছেন মমতাময়ী মা। এইভাবেই ছোটোখাটো ব্যাপারে খেয়াল রেখে আবেগপ্রবণ করে তোলেন চারুকে। 2 গ্লাস ঠান্ডা পানি ঠকঠক করে গিলে চারু বলল, বাবা কি করে?
ঘুমোয়। কাল সারাত তো গরমে ঘুমাতে পারেনি, এখন একটু শুয়েছে। নিজের ওড়না দিয়ে মায়ের কপালে ঘাম মুছে চারু বলল, আমি একটা চাকরি পাই, তোমার আর চিন্তা করতে হবে না মা। চারু, আমি এ হালেও অনেক খুশি আছি রে। আমার শুধু একটাই চাওয়া, আমরা সকলের জন্য সবসময় এভাবেই একসাথেই থাকি। অবশ্যই থাকবো। আমজাদ, মোটা কণ্ঠে আমজাদ এসে দাঁড়ালেন সুইং চেয়ারের পেছনে। সামনে অদ্ভুত রকমের একজন মানুষ বসে, হাতে একটা যুবতীর ছবি ভেসে আসছে। সেই ছবি যা আমজাদ নিজ হাতে তুলেছেন, 10 মিনিটের মধ্যে প্রিন্ট করে এনেছেন। মাথায় কাপড় টেনে এক নারী কাঠের বেঞ্চিতে বসে আছে। জি স্যার। একটা বাড়ি খালি করতে হবে। কোন বাড়িটা স্যার? আজ যে বাড়িতে ওই মেয়েটা প্রবেশ করলো ওই বাড়িটা খালি করে দাও। আর বাড়ির মানুষগুলো? তাদের আলাদা থাকার ব্যবস্থা করবে। শুধু এই মেয়ে আর তার পরিবার ছাড়া তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে, স্পেশাল ব্যবস্থা। আজও দেরি হয়ে গেছে। ঢাকার রাস্তায় বাস পেতেই অনেক কাঠখড় পোড়াতে হয়। গতকাল বলা হয়েছিল চারুকে যেন ঠিক সময় মতো আসে, সেটার হলো কোথায়? কাঁধে ব্যাগ শক্ত করে চেপে দৌড়ে পৌঁছালো। ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গেছে। দরজার সামনে এসে দাঁড়াতেই আফনান স্যারের চোখ পড়ল। আপনি আজও লেট। সরি স্যার। আচ্ছা আসুন, এমনি তো আমরা আড্ডা দিচ্ছিলাম, নেক্সট টাইম খেয়াল রাখবেন, ঠিক আছে? জি স্যার। আফনান স্যারের ক্লাস সবার পছন্দের। তিনি পড়ার পাশাপাশি গল্প করতেও পছন্দ করেন। আজ ক্লাসে আমেজ। নতুন আরও স্টুডেন্ট এসেছে, সবার সাথেই পরিচয় পর্ব চলছে। চারুর জন্য রাজ আগে থেকেই জায়গা রেখেছে তার পাশে। রাজের হাসি মাখা মুখ দেখে তার পাশে এসে বসে পড়ল চারু। একে একে সবার পরিচয় জানা হলো। এবার চারুর পালা। স্যারের কথা অনুযায়ী সোজা হয়ে দাঁড়ায়। আপনার নামটা বলুন। স্যার, আমার নাম চারু। বাহ, বেশ সুন্দর নাম তো। সিজিপিএ কত? 3.84। গ্রেট, ক্লাসে মনোযোগী হবেন, রেজাল্ট ভালো আপনার, আশা করা যায় চাকরির ডাক পেয়ে যাবেন। ইনশাল্লাহ। বসুন। রাজের সাথে আরও 2-1 জনের সাথে বন্ধুত্ব হয় চারুর। তাদের মাঝে নিজেকে ছোট মনে হচ্ছে। সজীব নামে ছেলেটি প্রতিদিন গাড়ি করে আসে। রাজও কোনো অংশে কম নয়। সুপ্রভা মেয়েটি এক সৌন্দর্যের মহিমা। না ভেবেচিন্তে বন্ধুত্ব করে ভুল করে ফেলল না তো? তারা এক একজন অনেকটাই ফ্রি। হঠাৎ করেই চারুর কাঁধে কোনোই ঠেকিয়ে দাঁড়ালো সজীব। বিভিন্ন বিষয়ে আলোচনা করে হাসছে। চারুর অস্বস্তি সুদূর থেকে পর্যবেক্ষণ করছে একজোড়া চোখ। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার এই নিঃশ্বাস বড্ড ভয়ানক। এসি নিচে বসে ঘামতে শুরু করলো আমজাদ। আবারও ডাক পড়েছে। আমজাদ, জি স্যার। এই ছেলের কোনোইটা ভেঙে ফেললে কেমন হয়? ভালো না স্যার, পঙ্গু হয়ে যাবে। ঠিক বলেছ। আচ্ছা, হালকা পাতলা ব্যথা দিও, যেন 10-15 দিন হাত নাড়তে না পারি। চোখ বুজে নিল আমজাদ। তপ্ত নিঃশ্বাস ফেলেছে। খুবই বিপদে আছে এমন একজন মানুষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থেকে। পুরোই পাগলের কারবার। বিগত 5 দিন যাবৎ একটা মেয়ের পিছনে নাকানে জোবানি খাইয়ে ছাড়ছে। শুকনো ঢুক গিলেই উত্তর দিল। না তো স্যার। মা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে দরজার বাইরে। বাবা হুইলচেয়ারে। ঘরের সব জিনিস বের করে নিচ্ছে একদল লোক। দূর থেকে দেখে ঘাবড়ে উঠল চারু। এরা সব কিছু বের করে নিচ্ছে কেন? ভারত পরিশোধ করাই আছে তাহলে? দ্রুত পায়ে এগিয়ে গেল। একজন লোক স্যুট পরে দাঁড়িয়ে কোনো জিনিস কিভাবে তুলবে আদেশ করছে। চারু তার দিকে চেয়ে মায়ের কাছে গেল, প্রশ্ন করল, এগুলো কি মা? এটা তো সরকারি জায়গা না মা, আর ভেঙে ফেলতে আমাদের আগে জানায়নি কেন? উত্তরের অপেক্ষা না করে এগিয়ে গেল লোকটির দিকে, প্রশ্ন করল, আমাদের জিনিস কোথায় নিয়ে যাচ্ছেন? আমজাদ চোখ নামিয়ে বলল, আপনাদের নতুন বাসায় ম্যাম। নতুন বাসা মানে? আপনারা আর এখানে থাকতে পারবেন না। আপনি কে? আমাকে চিনবেন না ম্যাডাম, প্লিজ আমার সাথে চলুন। রেগে গেল চারু। কথা নেই বার্তা নেই, তার সাথে চলে গেলেই হলো। কপাল কুঁচকে বলল, কেন যাব আপনার সাথে? বললেই হলো। হচ্ছেটা কি এসব? আমজাদ কাচুমাচু হয়ে বলল, আপনাদের যেতে হবে ম্যাম। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। চারু কিছুতেই যাবে না। এটা আমজাদ কোনো একটা বাচ্চাও বুঝবে, কিন্তু বসের আদেশ মান্য না করলে চাকরি তো যাবেই, সাথে জানটাও না চলে যায়।
বুদ্ধি খাটিয়ে বলল, ম্যাডাম এটা তো সরকারি জায়গা, ভেঙে ফেলার আদেশ এসছে। আপনাদের জানানো হয়নি বলে সাময়িকভাবে আপনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে অন্য জায়গাতে। আপনারা নতুন বাসা খুঁজে পেলেন, সেখান থেকে চলে যাবেন। নতুন বাড়ি? বাড়ি নয়, এক টুকরো রাজপ্রাসাদ। খয়েরি কাঠের আসবাবপত্রের পরিবর্তে এখানে সাদা চাকচিক্যে জ্বলছে প্রতিটি জিনিস। মাটির ফর্শ এর পরিবর্তে বিলাসবহুল টাইলস। এ যেন চারুর স্বপ্নের ঘর, কিন্তু এখানে এসে শান্তি পাচ্ছে না, বিশ্বাস করতে পারছে না কিছুতেই। এইভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান তাদের এত দামি ঘরে কেন রাখবে? সন্দেহ বারবার হানা দিচ্ছে মনে। চারুকে এক প্রকার হাতে পায়ে পড়েই নিয়ে এসেছে আমজাদ। মেয়েটা বড্ড জেদি। এইভাবে কেউই বা অপরিচিত কারোর সাথে চলে আসবে? বাবা মা ও ভাইয়ের চোখ ছানা পড়া, এসব আগে কখনো স্বচক্ষে দেখা হয়নি। মানুষের মন সৌন্দর্যে আকৃষ্ট হবেই, তাদেরও হয়েছে, হোক সেটা অল্প সময়ের জন্য। আমজাদ চারুকে আলাদা করে বলল, নিচে একটা ডাক বাক্স আছে, প্রতি রাতে সেখানে গিয়ে একটা করে চিঠি চেক করবেন। কিসের চিঠি? সরকারি চিঠি ম্যাম, আজকের চিঠি এই যে। চারুর হাতে একটি খাম ধরিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল আমজাদ। কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে না, প্রশ্ন করলেই ফেসে যাবে সে। চারু খামটা খুলে দেখল, কালো কাগজে সাদা কালি লেখা, আমার চারুলতা, তোমাকে ওই ছোট্ট ঘরটায় দেখতে আমার ভীষণ কষ্ট হয় জানো। তুমি রানী, আমার রানী। আমি আমার রানীর জন্য রাজপ্রাসাদ সাজিয়েছি। কেমন লাগলো জানাবে কিন্তু। কিছুই বুঝলো না চারু, সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। সরকারি চিঠিটা নাকি প্রেমপত্র? চিঠি অর্থ না বুঝলেও এটা বেশ বুঝেছে কোনো সরকারি লোক তাদের বাড়ি ভাঙছে না। এসব পূর্ব পরিকল্পিত, কেউ আড়ালে এসব করছে। সিদ্ধান্ত নিলেও সে কিছুতেই এখানে থাকবে না, কালই নতুন ঘর খুঁজতে লেগে যাবে। ক্লাসে বিষণ্ণ মনে বসে চারু। রাজ, সুপ্রভা, সজীব তার পাশেই, পূর্ণ মনোযোগী ক্লাসে, কিন্তু চারু কিছুতেই পারছে না মনোযোগ দিতে। সর্দি লেগেছে, নাক টানছে, তার পাশাপাশি ঘর ভাড়া পাচ্ছে না। আজকাল সব কিছুই দাম বেশি, 10,000 টাকার নিচে কোনো ঘর খুঁজে পাচ্ছে না। এত সামর্থ্য নেই। 3 শেডের ঘর দেখেছিল কয়েকটা, সেখানকার পরিবেশ পছন্দ হয়নি। স্যার তার মতন করে লেকচার দিতে লাগলো। চারুকে নাক টানতে দেখে সজীব বলল, স্যার, এসির পাওয়ার কমানো যাবে? আপনার স্যার উত্তর দিলেন, কেন সজীব? চারুর সর্দি স্যার। চারু গোল গোল নয়নে চাইল। সে তো বলেনি এসি পাওয়ার কমাতে, তাহলে সে কেন নিচ থেকে বলল? নিচু স্বরে চারু বলল, সমস্যা নেই, আমি ঠিক আছি। আপনার স্যার প্রশ্ন করলেন, চারু আপনার বেশি সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, বেশি সমস্যা হলে বলবেন, আমি পাওয়ার কমিয়ে দেব। সবাই অ্যাটেনশন প্লিজ। বাড়ি ফিরে এলো। এই বাড়িতে আসতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। মন মতো বাড়ি খুঁজে না পাওয়া পর্যন্ত এই বিলাসবহুল ঘরেই ভয়ে ভয়ে থাকতে হবে। হুট করেই নজর গেল ডাকবক্সে। সেই লোকটি বলে গিয়েছিল প্রতিদিন এখানে চিঠি আসবে। রাতে আজও কি এসেছে? ঢোক গিলে এগিয়ে গেল। ডাকবক্স খুলে আজ শুধু চিঠি না, একটা শুষ্ক গোলাপও পেয়েছে। ধীর হাতে চিঠি খুলে পড়তে লাগলো, চারুলতা, আমার মনোহরি, তুমি রাস্তায় হেঁটে হেঁটে নতুন বাড়ি খুঁজছো। আমার বানানো বাড়িটা তোমার বুঝি পছন্দ হয়নি? কি চাই তোমার আমাকে বলো, আমি পৃথিবীর সমস্ত কিছু এনে হাজির করে দেব। শুধু থাকো আমার এই যত্নে করে তোলা আবাসস্থলে, আমার হৃদয়ের কাছাকাছি। হারালে কিন্তু খুব খারাপ হবে। 1 মাস চোখের পলকে কেটে গেছে। এই 1 মাসে চারু পড়ায় অনেকটা পিছিয়ে। সর্বমনোযোগ হরণ করে রেখেছে এক রহস্যময় আগন্তুক। 55টা চিঠি জমা হয়েছে এই কটা দিনে। সবগুলোই অদ্ভুত রহস্যময়, কোনোটা আবার হুমকি। শেষ রাতে চিঠিতে লেখা ছিল, যদি আমার মৃত্যুর কারণ হতে না চাও চারুলতা, এই বাড়িকে আপন করে নাও। যেদিন এই বাড়ি তুমি ছাড়বে, সদর দরজায় তুমি আমাকে মৃত পাবে। সেদিনই তো সজীবের হাত ভাঙল। তার এই হাত ভাঙার পেছনে কোনো না কোনোভাবে চারু দায়ী। আরও একটি চিঠিতে লেখা ছিল, তোমাকে স্পর্শ করার শাস্তি কেমন দিলাম, আগামীবার ওর হাত না, ওকে সম্পূর্ণ ভেঙে গড়িয়ে আমি হাওয়ায় উড়িয়ে দেব। দরজার বাহির থাকে কিছু লোক, প্রতিনিয়ত ফলো করে যাচ্ছে চারুকে। চারুর মনে একটাই প্রশ্ন, কি করছে এসব? আর কেনই তাকে চোখের পড়ল? নিজেকে লুকিয়ে রেখেও ছায়ার মতন তার পাশে। আমজাদ লোকটার কোনো খবর নেই। তাকে জেরা করলে নিশ্চয়ই এসব রহস্যের সমাধান হতো। রাজ নয় তো, নাকি অন্য কেউ, পরিচিত নাকি অপরিচিত কেউ?
নিত্যদিনের মতোই বাড়ি ফিরছে চারু। ক্লান্ত পরিশ্রান্ত দেহ। তার শেষে 4টে টিউশনি করতে হয়। দেহে কুলায় না। আজ রাত 9টায় বেজে গেছে। মাথায় কাপড় টেনে বাড়ির রাস্তায় হাঁটতে থাকলে একটা বড় গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। খুব দ্রুতই আমজাদ বেরিয়ে আসলো। এসে বলল, ম্যাম গাড়িতে ওঠেন। কেন? গাড়িতে উঠবো কেন? আর হ্যাঁ, আপনার সাথে আমার কথা আছে। ম্যাম প্লিজ, এসব কথা পরে। স্যার অনেক চটেছেন, আজ অনেক বড় কাণ্ড ঘটে যাবে না হয়। আপনারা কি পেয়েছেন? খেলার পুতুল? আমাকে বাড়ি ছাড়া করে এখানে আনলেন। আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছেন না। রাস্তায় বের হলে 2-4 জন পিছু নেয়। একের পর এক চিঠি, হুমকি। আমার সাথে এমন করছেন কেন? সব প্রশ্নের উত্তর আজকেই পাবেন আপনি। বিশাল এক ঘরে বসে আছে চারু। ঘরটা সম্পূর্ণ অন্ধকার নয়, আবার আলোকিতও নয়। ভয় দোদুরো কাঁপছে বুকটা। সামনে একজন মানুষ বসে, মুখটা তো অস্পষ্ট। উল্টে ঘুরে চেয়ারে বসে আছেন, আড়াল করে আছে নিজেকে। আরও 2জন ব্যক্তি উপস্থিত এখানে। একজন লম্বা দাড়িওয়ালা পাঞ্জাবি পরা লোক, হাতে কাগজ কলম নিয়ে। আরেকজন আমজাদ, কপালে ঘাম ওড়না দিয়ে মুছিয়ে প্রশ্ন করার জন্য মুখ খুলে। তার আগেই একটা ভারী জেদি কণ্ঠ এলো তার থেকে। তোমার ছেলেদের সঙ্গে মেলামেশা আমার পছন্দ না চাওলাদা। সজীব, রাজ, এদের সাথে তোমার এত কিসের কথা? আপনি কে? আমার কোনো পরিচয় নেই। বিগত 1 মাস যাবৎ এমন করছেন আমার সাথে। কি ক্ষতি করেছি আপনার? বিরাট ক্ষতি করেছ। আমার ভোলা ভালা মনটা তুমি চুরি করে নিয়ে গেছো। যারা কিছু বলতে যাবে তার আগেই সে আবারও বলল, কাজী সাহেব, বিয়েটা পড়াবেন নাকি শ্যুট করব? সাদা পাঞ্জাবি পরা লোকটি নড়ে চড়ে উঠে খাতা কলম নিয়ে এগিয়ে গেল চারুর দিকে। কোনো নামে উল্লেখবিহীন তাকে কবুল বলতে বলছে। বিয়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে চারু। বিয়ে? কিসের বিয়ে? চেঁচিয়ে উঠে সে। পুরো ঘরে তার আওয়াজ বাড়ি খাচ্ছে। চিৎকার করে বলল, কিসের বিয়ে? ফাজলামো করেন? আমি কেন বিয়ে করব? আর কাকে করব? আমাকে করবে চারুলতা। বাহ, বেশ তো। একজন লোক হুট করে এসে বলবে বিয়ে করতে, আর আমি করে নেব? করবে না? একদম না। উল্টো হাতেই পিস্তল নিল সেই রহস্যময় আগন্তুক। মাথার ঠিক ডান পাশে ঠেকিয়েছে। বলে উঠল, এবার? চারু ছলছল নয়নে বলল, ভয় দেখাচ্ছেন আমাকে? সাথে সাথে পিস্তলের গুলি বেরিয়ে আসে। কাঁচের জানালার লম্বা গ্লাসটি ভেঙে চুরমার। ঘাবড়ে লাফিয়ে ওঠে চারু। বুক কাঁপছে অনবরত। ভয়ে কাঁপতে থাকা চারুর পানে আবারও গলার সুর ভেসে আসছে। বলা হলো, আসল বন্দুক, 1 শটে মরে যাব। আপনি কি পাগল? কি করছেন নিজে জানেন? আমি আপনাকে কখনো দেখিনি, চিনি না। কেন বিয়ে করব আপনাকে? আমাকে তুমি চেনো, জানো, দেখেছ। আমি 1 থেকে 10 গুনব, তুমি 3 কবুল বলে সই করবে। প্লিজ বোঝার চেষ্টা করেন। আমার বাবা মা আছে। আমার শুধু তুমি আছো মনোহরি। এবার মুখ খুলে আমজাদ বলে, ম্যাম আমি ওনাকে চিনি, উনি সত্যি সত্যি শ্যুট করে ফেলবে ম্যাম। এতটা অসহায় নিজেকে জীবন যুদ্ধেও মনে হয়নি। আজ যেন সর্বত্র ছড়িয়ে পড়েছে তার হেরে যাওয়ার উৎসব। এক আগন্তুকের সাথে বাধ্য হয়ে বিয়ে করতে হলো। এটা কি হওয়ার ছিল? অন্যের প্রাণ বাঁচাতেই নিজের জীবন বিসর্জন। বাবা মা ও ভাইয়ের মুখ ভেসে আসছে সামনে। কি হচ্ছে তার সাথে? এমনটা হওয়ার কথা ছিল। কাজী সাহেব দূরে দাঁড়িয়ে কবুল পুড়িয়ে নেয় আড়ালে থাকা লোকটির কাছ থেকে। সব কাজ শেষে মাথা নুয়ে বসে আছে চারু। কি ঘটে গেল কয়েক মুহূর্ত আগে সেটাই ভাবছে। সবই যেন ভ্রম, মিথ্যে। এটা যেন একটা স্বপ্ন হয়, ভেঙে গিয়ে নতুন সকাল আসে। আবছা আলোয় হাত দিয়ে ইশারা করে আমজাদকে। আমজাদ চলে গেল। কাজী সাহেবও চলে গেছে। ঘরটি আরও অন্ধকারে তলিয়ে গেল। এখন আর ভয় হচ্ছে না, রাগ হচ্ছে নিজের প্রতি, নিজের ভাগ্যের প্রতি। হু হু করে কেঁদে উঠে চারু। গলার আওয়াজ তুলে বলল, খুশি হয়েছেন আমার জীবন নষ্ট করে? কি অপরাধ করেছি আমি? কেন করলেন আমার সাথে এমন? উত্তর আসলো না, শুধু বুর্জুতোর খটখট আওয়াজ দ্রুত বেগে কাছে আসছে। নিজেকে পিছু হটিয়ে নেয় চারু। ভয়ের চেয়ে বেশি মাথা চওড়া হয়েছে তার কষ্ট। ওনা দিয়ে নিজেকে সম্পূর্ণ আবৃত করে দূরে সরে কাতর কণ্ঠে বলল, সব তো আপনার মন মতো হলো। এবার নিজের পরিচয়টা দিন। কে আপনি? লাইটের আলোয় ভেসে উঠল একটি সুদর্শন চেহারা। চারু চোখ সরাতেই পারল না। সে যে তার পরিচিত একটা মুখ। ভারী গভীর কণ্ঠে চারুর প্রশ্নে জবাব এলো, কাব্য? কাব্য আপনার?
শাশুড়ি মা, আমি আপনার নতুন জামাই। আপনার মেয়েকে বিয়ে করেছি। ঘণ্টাখানেক হয়েছে। দরজা ধরে দাঁড়িয়ে শায়লা মেয়েকে দেখছে দরজার ওপারে। গলায় লাল টকটকে গোলাপের মালা পরিহিত, সাথে কালো রঙের ব্লেজারে উঁচা লম্বা তাগড়া একজন পুরুষ, চোখে চশমা আর মুখে লম্বা প্রসারিত হাসি। তাজ্জব মনে আছে সেই পুরুষের মুখের বাণী শুনে। চোখ আটকে মাত্র দুটো কান যা শুনল, এটা কি সত্যি ধ্যান ভাঙে। মেয়ের দিকে পুনরায় চায়। এগিয়ে এসে অপরাধী ন্যায় দাঁড়িয়ে থাকা মেয়ের হাত চেপে ধরল, বলল, কি রে চারু, কি বলছিল তুই? কাব্য বলে উঠল, আস্তে হাত ধরুন শাশুড়ি মা, আমার স্ত্রী ব্যথা পাবে। আপনি মা, আপনি ওর হাতটা ধরতেই পারেন, শুধু একটু সাবধানে। শায়লা রেগে গেলেন, চেঁচিয়ে বললেন, চুপ অসভ্য ছেলে, কে তোমার শাশুড়ি? হ্যাঁ, আর চারু তোমার স্ত্রী মানে? স্বাভাবিকতা মুখে বজায় রেখে কাব্য উত্তর দেয়, স্ত্রী মানে বউ, সে আমার বিয়ে করা বউ। আমি মানি না, আমার মেয়ে এই কাজ করতেই পারে না, কখনো না। মুখ খুলো চারু, বলল, পারে মা, করে ফেলেছে, বাধ্য হয়েছে করতে। শেষ কথায় চোখ বেয়ে জলও গড়িয়ে পড়ে। গাল বেয়ে যেতেই কাব্য হাত বাড়িয়ে মুছে দিল, বলল, খবরদার, তোমাকে আমি দ্বিতীয়বার যেন কাঁদতে না দেখি। অশ্রু তোমার জন্য না। গলায় পরিহিত মালাটি ফাঁসির দড়ির মতন লাগছে। দম বন্ধ হয়ে আসছে। টেনে হিঁচড়ে ফেলল তৎক্ষণাৎ। গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে পড়েও সাদা ফর্সে। কাপের কিছু আসে যায় না তাতে, অথচ সবাইকে চমকি দিয়ে জমিনে পড়ে থাকা ফুলগুলো দুহাতে তুলে শায়লার হাতের দিকে এগিয়ে বলল, এই ফুল ছিটিয়ে আমাদের বরণ করুন। আমি এই বাসাতে খরচামাই থাকবো। স্তম্ভিত শায়লা, কি বলছে আবল তাবল? চারু চোখ তুলে তাকালো। এত নির্লজ্জ মানুষ কি করে হতে পারে? শায়লা বেগম কিছু বলবেন ভাব। আমত অবস্থায় কাব্য বলল, শাশুড়ি মা, আমি জেলে ভালো, কিন্তু কি বলুন তো, আমি যত ভালো ততটা আবার খারাপও। কিন্তু আপনার মেয়ের প্রতি আমি সৎ। মাঝে মধ্যে শুধু একটু মাথার তারগুলো এদিক সেদিক হয়ে যায় আর কি। বলেই শ্বাস নিল কাব্য। মনে পড়ল আরও একটি বাক্য এখানে চোখ করা উচিত, তাই আবারও বলে উঠল, চারুলতা আমাকে সামনে নিলে আমি ঠিক ভালো হয়ে যাব। তুচ্ছ হাসি হাসলেন শায়লা, বললেন, নিশ্চয় অনেক বড় লোক। জি, অনেক টাকা আমার। পেছনে কারো পদচারণের ধ্বনি শোনা গেল, বুটের আওয়াজ। আমজাদ 4টে লাকেজ নিয়ে হাজির। আমজাদকে দেখে চিনতে এক বিন্দু ভুল করেনি শায়লা। বিস্ফোরিত চোখে দেখছেন তাকে, বললেন, এই টাকার পাওয়ার দেখিয়ে এসব করছেন না? জোর জবরদস্তি করছেন আমাদের সাথে? এই বাড়ি, এই সুযোগ সুবিধা সব আপনার? কিনতে যাচ্ছেন আমাদের মতন গরিব মানুষদেরকে? আর কী বা করবেন, আমরা তো নিচু জাতি, আমাদের উপর আপনাদের সব জোর খাটে। জোর জবরদস্তি করতে আসেনি, ভালোবাসতে এসেছি, ভালো রাখতে এসেছি। আমাকে সময় দিন, নিজেরাও সময় নিন, আমাকে জানুন, বুঝুন। ফুল হাতে দিয়ে দাঁড়িয়ে রইলেন শায়লা। জীবনে অনেক ভালো খারাপ পরিস্থিতি দেখেছেন, এমন সময়ও দেখতে হবে সেটা ভাবেননি কখনো। মেয়ের বিয়ে বলে তার খুশি হওয়ার কথা, কিন্তু এমনভাবে বিয়ে কোনো কল্পনাতেও আনতে পারেননি। চারুর মুখ দেখেই বুঝতে পারলেন সে নিজেও খুশি না এই বিয়েতে। খুশি, ভীষণ খুশি শুধু একজনই, কাব্য, যে কিনা এখন তার মেয়ের স্বামী। অপেক্ষা করতে করতে বিরক্তির ভাঁজ পড়ল কাব্যের কপালে। চারু নির্বাক, শালাকে টপকে ভেতরে ঢুকে গেল। যাওয়ার পথে চারুর হাত ধরে নিয়ে আসতে ভুলেনি। হাঁটার পথে চোখ যায় পাশের ফুলদানির দিকে। হাত বাড়িয়ে সামান্য বেঁকে থাকা ফুলদানিটা সোজা করে নিল নিখুঁতভাবে, 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। শাশুড়ি মা, আমার বইয়ের রুম কোনটা? ফ্রেশ হবো তো? আর রাতের খাবারটা রেডি তো? আমার ভীষণ খিদে পেয়েছে। এখন তো সে শুধু এই বাড়িতে না, চারুর ঘরেও থাকবে, সেটা এত সময় মাথা ছিল না। কাব্যের বাণী যেন স্মৃতিশক্তি ফিরিয়ে আনে। এই লোকটাকে এতদিন চিনেছে নিজের শিক্ষক হিসেবে, একজন শান্ত বুঝদার মানুষ হিসেবে। আজ তার এমন রূপ বারবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে চারুর। এটাই কি আফনান স্যার? কত মানুষের উপর সন্দেহ করেছে, অবিশ্বাসের চোখে দেখছে। কোনোদিনও কাব্য আফনান এর দিকে ভুল করেও সন্দেহ হয়নি। মাথা ঘুরে যাচ্ছে সব কিছুতেই। হিসেব নিকেশ কোনোটার সাথেই কোনোটার মিলল না। দম বন্ধ কর, চারিদিক একটু নিঃশ্বাস নিতে ঘরের দিকে তেড়ে গেল চারুলতা। কাব্য ছুটল তার পিছু পিছু, শায়লার ধমককে উপেক্ষা করেই। খবরদার আমার মেয়ের কাছে যাবে না। রাতের প্রহর,
সারাদিন ক্লাস আর কোচিং শেষে বাড়ি ফিরছিল। পুরো দেহটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রত্যেক দিনে দিনচারিতায় এক কালো অধ্যায় যোগ হয়েছে। অথচ কাব্য বিছানায় পা গুটিয়ে বসে ড্যাব ড্যাব আঁকিতেছে। ভোলা ভালা মুখ তার ঘন দাড়ির আড়ালে। আদৌ কি শ্রী যেমনটা তেমনই ভোলা সেই হলে হয়তো আজ চারুর এত বড় সর্বনাশ করতে পারত না। এই তো সকালে তাকে হাসি খুশি দেখে এসেছে, একজন শিক্ষক, একজন মেন্টর হিসেবে। স্বাভাবিক আচরণে কে জানত এত ভয়ঙ্কর এক মোড় নিবে তার ব্যক্তিত্ব। শায়লা মাত্রই চলে গেলেন। অনেকক্ষণ যাবৎ দরজা পিটিয়েছেন, কোনো লাভ হয়নি। খাবারটাও জোর করেই ঘরে আনানো হয়েছে। ঠিক একইভাবে চারুকেও ঘরবন্দি করে রেখেছে কাব্য। ব্লেজার খুলে সাদা শার্টের হাতাটা গুটিয়ে নিল। প্লেট নিজের দিকে টেনে চারুর উদ্দেশ্যে বলল, এসো খেয়ে নাও। নির্বাক চারু। আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে পুনরায় হিসাব মিলাচ্ছিল। লাভ হয়নি। তবে কাব্যর কণ্ঠে ধ্যান ভেঙেছে। উল্টো প্রশ্ন করে বসল, কেন করলেন এমন? কি করেছি? আমার জীবন নষ্ট করে দিলেন। ভুল বললে চারুলতা, এতদিন তোমার জীবনটা নষ্ট ছিল। তুমি যা যা পাওয়ার যোগ্য ছিলে তুমি সেগুলো কিছুই পাচ্ছিলে না। তোমার থাকার কথা রাজকুমারী হালি, অথচ তুমি কতই না কষ্ট করেছো। ভারী গলায় চারু উত্তর দিল। আমি অভ্যস্ত, আমি সুখী ছিলাম। অহেতুক হেসে কাব্য বলে ওঠে, এখন তুমি দ্বিগুণ সুখে থাকবে। যা কিছুর কমতি ছিল সব আমি পূরণ করে দেব। আমার এসব বিলাসিতা চাই না। ভালোবাসা চাও? ভালোবাসা শব্দটি শুনে চারু এক দৃষ্টিতে চাইলেও কাব্যের দিকে। মন, মস্তিষ্ক ও চোখ কোনোটাই এখনো অবধি বিশ্বাস করতে পারছে না। ঘটে যাওয়া সব কিছুই যেন ঘোর, সব ধোঁকা নয়তো স্বপ্ন। স্বপ্ন খুললেই দেখা যাবে সব মিথ্যে। যদি কল্পনা হয়েও থাকে তাহলে অতিশয় দীর্ঘ, অনেকটা ভয়ঙ্কর। খাবে না? একজন প্রভাষক হিসেবে তার বাচনভঙ্গি ছিল সত্যি মনোমুগ্ধকর। খুব ভালো বোঝায় সে। প্রিয় শিক্ষকের তালিকায় যোগদানের আগে একজন বিষাদময় মানুষ হয়ে উঠলেন। অদ্ভুত বাক্যে বিশ্লেষণ করলে অনিচ্ছায় গ্রহণকৃত স্বামী। তার এই সুন্দর বচনধ্বনি বিষাক্ত মনে হচ্ছে এখন। আপনি খান, আপনার বাড়ি, আপনার ঘর আর আপনার টাকার খাবার। ঘরের প্রত্যেকটা জিনিসের পাশাপাশি তুমিও আমার। স্বামীর মুখে এমন কথা মধুর হওয়ার কথা ছিল। লজ্জায় দর্শন নত হওয়ারও কথা ছিল। চারুর ক্ষেত্রে হলো না। ঘেন্না হলো তার মুখ থেকে প্রস্ফুটিত এই বাক্যে। খেতে এসো। আমি খাবো না। খাবার নিয়ে অনীহা করেন চারুলতা। তাছাড়াও অনেক রাত হয়েছে, ঘুমাতে তো হবে নাকি? জীবনের নতুন চরিত্রে আগমন ঘটেছে তার। এখন এই মুহূর্ত থেকে হয়তো নিঃশ্বাসের আগ অবধি তার মুখ দেখেই থাকতে হবে, ঘুমোতে হবে। এই কথাটি চারুর মনে ভয়ের সৃষ্টি করে। স্বামী স্ত্রীর সম্পর্ক তার কাছে অজানা নয়। ভীত হচ্ছে এই মানুষটিকে নিয়ে। চারুকে ভালোবাসে বলেই দাবি করেছে। যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে, যদি চরিত্রহীন হয়। প্রসঙ্গ পাল্টাতে চারু বলে ওঠে, একজন সরকারি চাকরিজীবীর মন মানসিকতা সভ্য আর গোছানো হওয়ার কথা। তাদের জীবনের নীতি আদর্শ সবই ভিন্ন। আপনার মধ্যে আমি একজন খারাপ নীতিহীন মানুষের ছাপ দেখতে পাচ্ছি। অদ্ভুত রহস্যময় চাহনি ছুড়ে দিল চারুর দিকে। পরপর হেসে ওঠে বেশ শব্দ করেই। চারু কি কৌতুক বলেছে? না, সে কৌতুকপূর্ণ তেমন কিছুই বলেনি। তাহলে তার হাসির মানে কি দাঁড়াচ্ছে? প্রশ্নবিত্ত চোখে চেয়ে রইল চারু। তোমাকে কে বলেছে আমি সরকারি চাকরি করি? মানুষ মাত্রই মিথ্যে, ভুল, ভ্রম আর ছলনা। আকাশ থেকে পড়ল চারু। চেহারার মুখভঙ্গিও ঠিক তেমন, আশ্চর্যে ভরপুর। তার চোখগুলো হাজার প্রশ্ন করে ফেলে যেন। কাব্যের মুখের হাসিতে এক বিন্দু কমতি দেখা গেল না। এবার নিঃশব্দে ওষ্ঠ প্রসারিত করে আছে। এবার জিজ্ঞাসু দৃষ্টি কাজে আসতো না। কাব্য নিশ্চুপ, অজ্ঞতা। চারুই চেয়ে বসে তার উত্তর। এটাও কি তাহলে মিথ্যা ছিল? হ্যাঁ। তাহলে আপনি কে? সেই কোচিংয়ে একজন টিচার হিসেবে? আমি নিজেকে সব প্রফেশনের জন্য যোগ্য করেছি। সব কিছু নিজের হাতের মুঠোয় নেওয়ার জন্য যতটুকু ক্ষমতা প্রয়োজন সেটাও আছে আমার। সোজা সাপটা উত্তর আসে তৎক্ষণাৎ। ঝাঁকে ঝাঁকে প্রশ্ন চারুর মনে। এক এক করে যেন সকল চিন্তাধারাকেই কাব্য ভুল প্রমাণ করে দিচ্ছে। উদ্দেশ্য কি? শিক্ষক নয় সেই? তাহলে কেন একজন শিক্ষকের বেশি ছিল? চোয়াল শক্ত করে চারু প্রশ্ন করল, আপনার উদ্দেশ্য কি? তুমি। চেঁচিয়ে উঠে চারু। আমি 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 এই এক কথা কতবার বলবেন? আমার জীবনে কেন আসলেন? আমি কেন? সব প্রশ্নের উত্তর সময় দেবে চারুলতা। আমার এখন ভীষণ খিদে পেয়েছে। বলেই ভাত মাখিয়ে খাওয়া শুরু করলো।
মিনিট দুয়েক অতিবাহিত হয় মিনিট দুয়েক অতিবাহিত করে বোধহয় মনে পড়ে চারুর কথা। উঠে দাঁড়ায়, হাতে প্লেট চারুর দিকে এগিয়ে বলল, অবশ্যই তুমি চাইবে না যাকে তুমি ভালোবাসো না সে তোমাকে বারবার স্পর্শ করুক, বারবার হাত ধরে টেনে সামনে বসে খাইয়ে দিক। তার চেয়ে ভালো নিজের হাতেই খেয়ে নাও। কিন্তু হ্যাঁ, কাঁদলে কিন্তু আমি অস্ত্র মুছিয়ে দেব অধিকার কাটিয়েই। ঘুরিয়ে ফিরিয়ে কথাটি বলল। ইতিবাচকভাবে নেবে তার এই উক্তি, নাকি বরাবরের মতোই নেতিবাচকভাবে? তার স্পর্শের চেয়ে ভালো নিজের হাতে খেয়ে নেক। আজ যা ঘটেছে তারপর খাবার গলা দিয়ে নামবে না। তারপরে কাব্যের মানসিক অত্যাচার থেকে রেহাই পেতে প্লেট হাতে তুলে নেয়। কোনো রকম 2 লোকমা ভাত মুখে তুলে গটগট করে পানি খেয়ে নিল চারু। বসে আছে বিশাল সজ্জিত ঘরের সোফায়। আরও একটা প্রশ্ন করতে চায়, হাত কচলে চলেছে অনেক সময় যাবৎ। কাব্যের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। হঠাৎ আওয়াজ ভেসে এলো, আমাকে করার মতন তোমার মনে অনেক প্রশ্ন আছে, বলো কি জানতে চাও? আজ রাতের জন্য এটাই যেন শেষ প্রশ্ন হয়। চারু নীরব। কাব্য অপেক্ষারত নিস্তব্ধতা কাটাতে কাব্য পুনরায় বলল, প্রতিদিন একটা একটা করে তোমার প্রশ্ন অ্যান্সার দেব। কর প্রশ্ন। আপনি আমাকে কবে থেকে চেনেন? 8 মাস 9 দিন 4 ঘন্টা 38 সেকেন্ড।